করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এনএনএ। আমরা জানি সকল ছাত্রছাত্রীরা একদম প্রস্তুত হয়ে গেছে। প্রতিদিনের মতো কিন্তু আজ আমরা ঠিক একটাই সময়ে চলে এসেছি এবং শুধুমাত্র লাইভ অনলাইন ক্লাসের জন্য। তোমরা জানো বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনের জন্যই কিন্তু বর্তমান সরকার একটা ব্যবস্থা নিয়েছে এবং বিভিন্ন চ্যানেলগুলোতে এবং এই লাইভ ক্লাসের ব্যবস্থা করেছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের চ্যানেলেও বিভিন্ন দিন এবং বিগত কিছুদিন ধরেই কিন্তু আমাদের চ্যানেলে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে আজ কিন্তু তোমাদের সামনে আলোচনা করবে দশম শ্রেণীর ইতিহাস নিয়ে। যিনি আলোচনা করবেন তিনি কিন্তু তোমাদের সামনে আগেও আলোচনা করেছিলেন, শিক্ষক রাজীব মল্লিক। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। তবে আশা করি স্যারকে দেখি চিনে ফেলেছো তোমরা, কারণ তোমরা আগেও স্যারের ক্লাস ফলো করেছো এবং আশা করি আজও সেম ভাবে তোমরা পুরো ক্লাস স্যারের ক্লাস এবং মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তী সময় যদি কোনো কিছু জানা থাকে তাহলে ফোন করতে পারো। যে 15 মিনিট সময় দেওয়া হবে, টিভি স্ক্রিনে যে নম্বরটা থাকবে সেই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো। আমি স্যারকে বলবো ক্লাস শুরু করার জন্য। ঠিক আছে। স্নেহের ছাত্রছাত্রী সবাইকে শুভ সন্ধ্যা। তোমরা জানো আমাদের এই যে বর্তমান পরিস্থিতিতে যে লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে মৃণালিনী এনএন এবং ত্রিপুরা সরকারের রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আমি আজকে তোমাদের সাথে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। তোমরা যারা আগামীবারের মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার্থিনী, তোমাদের জন্য বিশেষ করে আমার এই প্রয়াস। যে চ্যাপ্টারটা আলোচনা চলছে তৃতীয় অধ্যায়, যেটা ভারতের জাতীয়তাবাদ, সেটার প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম আমার বিগত ক্লাসে। ওই বিগত ক্লাসে 4টি প্রশ্ন এবং এটার উত্তর সহ উত্তর কীভাবে তোমরা লিখবে আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি 5ম নম্বর থেকে শুরু করছি। দেখো, সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে লিখে রাখলাম 5 নম্বর যে প্রশ্নটা কেমন ধরনের প্রশ্ন হতে পারে। রাওলাট আইন কি? ভারতে কখন এবং কেন এই আইন প্রবর্তিত হয় এবং গান্ধীজির পদক্ষেপ কি ছিল এই আইনের বিরুদ্ধে? আমি যে গতদিন আলোচনা করেছিলাম মহাত্মা গান্ধী ভারতে এসে ভারতে প্রত্যাবর্তন করে দক্ষিণ আফ্রিকা থেকে 1915 খ্রিস্টাব্দে ভারতে প্রত্যাবর্তনের পর তিনি মূলত 3টি বিদ্রোহের উনি নেতৃত্ব প্রদান করেছিলেন। একটি হলো 1916 খ্রিস্টাব্দে চম্পারণ বিদ্রোহ, 1917 খ্রিস্টাব্দে খেদা বিদ্রোহ এবং 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদের যে বস্ত্রশিল্পে সে বস্ত্রশিল্পের বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। ওনার যে জাতীয়তাবাদী মনোভাব এবং বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই যে আন্দোলনের সফলতা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খানিকটা নাড়িয়ে তুলেছিল। তখন স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে ওনার নাম অনুসারে ভারতে সে জাতীয়তাবাদকে দমন করার জন্য একটি নতুন আইনের প্রবর্তন করা হয়। ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, তোমরা লিখে নাও, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। সেখানে ভারতীয় সদস্যদের বিরোধিতা সত্ত্বেও স্যার সিডনি রাওলাটের নাম অনুসারে, স্যার সিডনি রাওলাট ওনার নাম অনুসারে একটি আইন প্রবর্তিত হয়। সে আইনটি কি ছিল?
ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ অফিসিয়ালস যারা ছিলেন ওনারা বুঝে গেছিলেন যে জাতীয়তাবাদের নেতৃত্ব যারা প্রদান করছেন অথবা জাতীয়তাবাদী আন্দোলনে যারা সামিল হচ্ছেন তাদেরকে ওদের উপর কিছু একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, নয়তোবা জাতীয়তাবাদ ভারতবর্ষের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দিন দিন আরো বেশি হবে। এর জন্য রাওলাট আইন প্রবর্তন করা হয়। রাওলাট আইনে সেটা বলা হয় যে কোনো ভারতীয়কে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করতে পারবে এবং উইদাউট এনি ট্রায়াল, অর্থাৎ কোনো বিচার ব্যবস্থার সম্মুখীন না করে 2 বছরের জন্য, ন্যূনতম 2 বছরের জন্য জেলে পুরিয়ে দেওয়া যাবে, জেলে ঢুকিয়ে দেওয়া যাবে। এই যে একটা কঠোর আইন ভারতবর্ষের মধ্যে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রবর্তন করেছিল, সেটাকেই হলো রাওলাট আইন বলা হয়। এই আইন রাওলাট আইন নামে পরিচিত। গত ক্লাসে একজন ফোন করেছিল, স্যার ইংরেজিতে যদি একটু বলে দাও তাহলে একটু সুবিধা হয়। ঠিক আছে। In the year of 1919, under the chairmanship of Sir Sidney Rowlatt, an act was introduced in India. In that act, it was said that any one of the Indian nationalists could imprison without any trial at least for 2 years. This act is known as the Rowlatt Act. তাহলে ভারত দ্বিতীয় যে এটা পার্ট, ভারতে কখন এবং কেন এই আইন প্রবর্তন করা হয় আমি একবার আলোচনার সময় বলে দিলাম। কখন? 1919 খ্রিস্টাব্দে। কেন? মূলত জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য। ভারতবর্ষের মধ্যে যে জাতীয়তাবাদ উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, সেই জাতীয়তাবাদকে খর্ব করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এই রাওলাট আইন প্রবর্তিত হয়। এই আইন যখন প্রবর্তিত হয়, আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি অহিংসার পূজারী ছিলেন, উনি বললেন যে না, এই আইনের বিরুদ্ধে কিছু একটা করা দরকার। উনি করলেনটা কি? গান্ধীজির পদক্ষেপ, উনি 6ই এপ্রিল, লিখে নাও, 6ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে তিনি একটা সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন সেই রাওলাট আইনের প্রতিবাদে। মহাত্মা গান্ধী, he called a satyagraha movement against such Rowlatt Act in the year of 1919, 6th April, and this was started with a strike. বাংলা আমরা যেটা হরতাল বলি, সেই হরতালের মধ্য দিয়ে গান্ধীজি সেই কালা আইনের বিরুদ্ধে অর্থাৎ রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার উনি ডাক দিয়েছিলেন। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে তোমরা কি জানো? 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? দেখে নাও, 1919, 13th April, মহাত্মা গান্ধী, দেখো তোমার এই রাওলাট আইনের প্রতিবাদ স্বরূপ উনি হরতালের শুরু করেছিলেন 6ই এপ্রিল। এরপর সারা ভারতবর্ষ জুড়ে মূলত যে শহরের এরিয়াগুলো ছিল, যে এলাকাগুলো ছিল শহর কেন্দ্রিক এলাকা, সেই জায়গাগুলোর মধ্যে এই কঠোর বন্দোবস্তের আয়োজন করা হয়। গান্ধীজির সেই সত্যাগ্রহ আন্দোলনের প্রতিবাদে 10ই এপ্রিল পাঞ্জাবের, বর্তমান অধুনা পাঞ্জাবের অমৃতসর নামক যে জায়গাটি আছে, সেই অমৃতসর জায়গায় কিছু নিরস্ত্র মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল। জেনারেল ডায়ার ছিলেন তৎকালীন ওই অমৃতসর অঞ্চলের, উনি জেনারেল, ব্রিটিশ ফোর্সের জেনারেল ছিলেন। জেনারেল ডায়ার সেই প্রতিবাদ প্রতিরোধ দেখে উনি মার্শাল ল চালু করেছিলেন, সেটা 10ই এপ্রিল। শুধু তাই নয়, কিছু
নামডাকা জাতীয়তাবাদী নেতৃত্ব যেমন সৈফুদ্দিন কিচলু, সত্যপাল প্রমুখ নেতৃবৃন্দকে সেই 10 এপ্রিল গ্রেপ্তার করে নেওয়া হয়। So what was happened? On the 10th April, in the district of Amritsar in Punjab, some unarmed people, they organized, they gathered against such Rowlatt Act. British General Dyer, he introduced martial law in such area. Not only this, some nationalist leaders named Saifuddin Kichlu, named Satyapal, they were arrested. After that, on 13th April, in Jallianwala Bagh, means this was a port, এটা ছিল একটা প্রাচীর বেষ্টিত দুর্গ। In that port, thousands of the people, they were gathered. Some came to there to protest against such a Rowlatt Act and the martial law, and some innocent people, those who came from the rural area to celebrate the cattle fair or the Baishakhi Utsav। তাহলে কি বললাম, 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামক যে দুর্গ ঘেরা যে উদ্যানটি ছিল, সেই জায়গাতে কিছু মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল। সে রাওলাট আইন এবং মার্শাল ল এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল। আর কিছু মানুষ যারা জানতো না যে শহর এলাকার মধ্যে মার্শাল ল লাগু আছে, ওনারা এসেছিলেন বৈশাখী মেলা যে উৎসব সেটাকে উদযাপনের জন্য, বৈশাখী ফেয়ার। তাহলে তৎক্ষণাৎ এই খবরটি জেনারেল ডায়ারের কানে গিয়ে পৌঁছালো। জেনারেল ডায়ার 50 জন সৈন্য নিয়ে আর্মড ফোর্স অর্থাৎ বন্দুক সহ 50 জন সৈন্য নিয়ে তৎক্ষণাৎ সে জালিয়ানওয়ালাবাগ নামক যে উদ্যান, সে উদ্যানে প্রবেশ করেন। প্রবেশ করে সেই জায়গার মধ্যে একটা এক্সিট গেট অর্থাৎ কি প্রস্থানের জন্য যে একটি দরজা থাকে সেটা ছিল, সেটাকে লক করে দেওয়া, সেটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং উনি বললেন, উনি নিরস্ত্র জনতার উপর ফায়ার অর্থাৎ গুলি চালানোর আদেশ দিলেন। সেই অনুসারে 50 জন রাইফেলম্যান যারা সেই জেনারেল ডায়ারের সাথে উপস্থিত হলেন, ওনারা গুলি চালনা শুরু করে দেন। বলা হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না গুলি শেষ হয় বন্দুকের মধ্যে, ততক্ষণ পর্যন্ত গুলি চলতে থাকে। 1600 রাউন্ড, সে 50 জন সৈন্য মিলে 1600 রাউন্ড গুলি চালিয়েছেন বলে ঐতিহাসিকরা মতামত প্রকাশ করেন। এবং এতে 379 জন 379 persons were killed। 379 জন মানুষ নিরস্ত্র জনতা প্রাণহানি ঘটেছিল এবং অসংখ্য হাজার মানুষ এই ঘটনায় আহত হয়েছিল। Thousands of people were injured by this attack of Dyer's force। যাই হোক, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে, ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অথবা জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার নামে পরিচিত। এই ঘটনার প্রতিবাদে ভারতবর্ষে যে আন্দোলন, সে রাওলাট আইনের প্রতিবাদে ভারতীয় জাতীয়তাবাদ কিন্তু থেমে যায়নি, বরং আরো প্রবলভাবে সেটা প্রতীয়মান হয়। শুধু তাই নয়, ভারতবর্ষের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্ব যিনি ছিলেন, যাকে ব্রিটিশ সরকার তৎকালীন সময়ে
নাইট উপাধি প্রদান করেছিলেন। এই ঘটনার প্রতিবাদে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু বিশ্ববরেণ্য রবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার যে নাইট উপাধি উনি সেটা পরিত্যাগ করেছিলেন। এটা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা। এবার আমি এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা একটু প্রশ্নগুলো লিখে নাও। তোমরা এই ধরনের প্রশ্ন হবে। তোমরা আমি যেমন গত ক্লাস যেমন বলেছিলাম, ইউ মাস্ট রাইট, ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট ইন পয়েন্ট ওয়াইজ। 3 নম্বরের জন্য যদি আসে 1, 2, 3 তিনটি পয়েন্ট অবশ্যই লিখবে। একটা গাদা করে একটি প্যারা লিখে দেবে না, কেমন 3টি করে পয়েন্ট লিখবে। 5 নম্বরের জন্য হলে 5টি পয়েন্ট লিখবে। দেখো, নাম্বার 7 খিলাফত কমিটি। খিলাফত কমিটি কবে, কোথায়, তোমরা লিখে নাও। কমিটি কবে, কোথায়, কেন গঠিত হয়েছিল, কার নেতৃত্বে গঠিত হয়েছে? খিলাফত মুভমেন্ট পুরোটা পড়তে হবে। দেখো, 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে বোম্বাই, এখন আমরা যেটাকে মুম্বাই বলি, তৎকালীন সময় এটাকে বোম্বাই বলা হতো। তাহলে 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে বোম্বাইতে খিলাফত কমিটি গঠিত হয়। কবে, কোথায়? বোম্বাইতে। কবে? 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে। কেন গঠিত হয়েছিল? এবার কেনটা আমি বিস্তৃত আকারে আলোচনা করে দিচ্ছি। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল দুটি পক্ষের মধ্যে। একদিকে ছিল হলো ইংরেজ শক্তি, ফ্রান্স, ওনারা ছিল একদিকে, আর একদিকে ছিল জার্মানি, অটোমান এম্পায়ার অর্থাৎ তুর্কি সাম্রাজ্য। সেই তুর্কি সাম্রাজ্যের নেতা ছিলেন খলিফা, আধ্যাত্মিক গুরু অর্থাৎ ধর্মগুরু যাকে বলা হয়, মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ যাকে মানা হতো তৎকালীন সময়ে উনি ছিলেন খলিফা। তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য অর্থাৎ তুর্কি সাম্রাজ্যের পতন ঘটেছিল। তুর্কি সাম্রাজ্যের পতন হওয়া মানে খলিফার পতন হওয়া। দেখো, যারা ইংরেজি মাধ্যমের আছো তোমাদেরকে বলে দিচ্ছি, why and when and where the Khilafat Committee was formed. Khilafat Committee was formed in the year of 1919, the month of March. It was formed at Bombay. Why was it formed? Because in the First World War we have noticed that in the Central Power and in the Allied Power the First World War took place. In that war the Central Power means Germany, Ottoman Empire, they were defeated by the Central Power. They were defeated by the Allied Power, means by the English and the France and their allied forces. Result, Khalifa, who was the ethnic head, religious head of the Islam religion, he was deposted. He was overthrown from his post. Mind it, this was the insult for all the Islam community people. The significance of this depost or overthrown of Khalifa from his post, from his throne, its significance was also noticed in India. এই যে মুসলমানদের ধর্মগুরু খলিফাকে সিংহাসনচ্যুত করা হয়, কারা করেছিল? ইংলিশরা করেছিল। এটার রেজাল্ট, এটার ফলাফল ভারতবর্ষের মধ্যেও দেখা যায়। ভারতীয় মুসলিমরা দুই তরুণ নেতৃত্ব, নাম হলো শওকত আলী এবং মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী এবং শওকত আলী, ওনাদের নেতৃত্বে মুসলমানরা সংঘবদ্ধ হতে শুরু করে ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য
এবং ওই যে আমি বললাম খলিফা, সেই খলিফার নাম অনুসারে এটার নাম হলো খিলাফত আন্দোলন। তৎকালীন সময়ে গান্ধীজি এটা উপলব্ধি করতে থাকেন যে ভারতবর্ষের সে জাতীয়তাবাদী আন্দোলন এটা কখনোই হিন্দু এবং মুসলমানদের একতা ছাড়া সম্ভব হবে না। Without the unity between the Hindus and the Muslims, it is never possible to achieve our Indian independence. এজন্য মহাত্মা গান্ধী এই যে তরুণ দুই যে নেতৃত্ব বললাম, শওকত আলী এবং মোহাম্মদ আলী, ওনাদেরকে অনুপ্রাণিত করতে থাকেন ভারতবর্ষের মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সংগ্রাম পরিচালনা করার জন্য, একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্যে। এই জন্যই ভারতবর্ষে 1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে খিলাফত কমিটি গঠিত হয়েছিল, যেই কমিটির নেতৃত্বে ভারতবর্ষের মধ্যে মুসলিম সমাজ ওনাদের যে ধর্মগুরু খলিফা, সেই খলিফার উপর যে অপমান হয়েছিল সেই অপমানের বদলা নেওয়ার জন্য প্রতিবাদ স্বরূপ ভারতবর্ষের মধ্যে খিলাফত আন্দোলন শুরু করেছিল। মনে রাখবে 1919 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন বসেছিল, সেই অধিবেশনে গান্ধীজি প্রথম সে খিলাফত আন্দোলনের প্রস্তাব দেন। যাই হোক, মহাত্মা গান্ধীর সহযোগিতায় মোহাম্মদ আলী এবং শওকত আলীর নেতৃত্বে ধীরে ধীরে এই যে খিলাফত কমিটির তত্ত্বাবধানে ভারতবর্ষের মধ্যে 1920 সাল নাগাদ খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। আমি চলে যাচ্ছি আমার 8ম নম্বর প্রশ্নে। দেখুন, হিন্দ স্বরাজ আসতে পারে। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখককে? তিনি এই গ্রন্থে কিভাবে ভারতবর্ষের মধ্যে অসহযোগ আন্দোলনের কথা বলেন, অর্থাৎ ব্রিটিশদেরকে কিভাবে অসহযোগিতা করা হবে, তার বর্ণনা কিভাবে এই গ্রন্থের লেখক গ্রন্থের মধ্যে দেন। দেখো, 1909 খ্রিস্টাব্দে গান্ধীজির একটি গ্রন্থ প্রকাশিত হয়, নাম ছিল হিন্দ স্বরাজ। গান্ধীজি নিজে লেখেন সেটা। হিন্দ স্বরাজ was published in India in the year of 1909. Book of Mohandas Karamchand Gandhi. In his book, Mahatma Gandhi narrated that Britishers were in India due to Indians. কি সুন্দর উপস্থাপন উনি করলেন। দেখো, উনি বললেন ব্রিটিশরা ভারতের মধ্যে আছে ভারতীয়দের জন্য, অর্থাৎ আমরা ভারতীয়রা ব্রিটিশদেরকে, ইংরেজদেরকে আমরা সাহায্য করেছি বলেই ইংরেজরা আমাদের দেশে ওদের সাম্রাজ্যবাদী যে পরিকাঠামো সেটা বানাতে পেরেছে। আমরা যদি প্রথম থেকেই ওনাদেরকে অসহযোগিতা করতাম, নন কোঅপারেশন, দেখো পরবর্তী সময় গান্ধীজি একটি নতুন আন্দোলনের নাম দিয়েছিলেন, সেটা ছিল নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলন। গান্ধীজি বলেছেন যদি আমরা ভারতীয়রা ব্রিটিশদেরকে অসহযোগিতা করতাম তাহলে কখনোই ব্রিটিশরা এই দেশের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তিকে ওনারা বিস্তার করতে পারতেন না। তাহলে উনি বললেন আমরা ভারতীয়রা যদি ব্রিটিশদেরকে মাত্র একটি বছর আমরা অসহযোগিতা করি, সে এক বছরের মধ্যেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষে মুখ থুবড়ে পড়বে, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাবে। এটা ছিল মহাত্মা গান্ধীর ধারণা। উনি বললেন
সমস্ত অংশের ভারতীয়রা, আমরা যারা ভারতবাসী, আমরা ব্রিটিশদের সমস্ত কিছু যদি আমরা ত্যাগ করি, বিদ্যালয় থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, অর্থাৎ আমাদের যে আইনের যে প্রতিমূর্তি, আমাদের যে কোর্ট আদালত যেটা আছে, সে আদালতকে আমরা যদি বর্জন করি, বিদ্যালয়কে আমরা যদি বর্জন করি, সমস্ত পেশায় অর্থাৎ ব্রিটিশদের অধীনে সমস্ত পেশায় নিযুক্ত মানুষ যারা আছেন, নিযুক্ত ব্যক্তিবর্গ যারা আছেন, ওনারা যদি ওনাদের পেশাকে পরিত্যাগ করেন, অবশ্যই ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশের মধ্যে 1 বছরের মধ্যে মুখ থুবড়ে পড়বে। শুধু তাই নয়, আমরা যদি ব্রিটিশ থেকে আমদানিকৃত দ্রব্য সামগ্রী ব্যবহার না করি, উপরন্তু আমরা ভারতে তৈরি জিনিসপত্র যদি ব্যবহার করি, তাহলে ব্রিটিশ অর্থনীতিও আমাদের দেশের মধ্যে ভেঙে যাবে। এই জন্যই মহাত্মা গান্ধী ওনার যে গ্রন্থ হিন্দ স্বরাজ, সেই হিন্দ স্বরাজ গ্রন্থে উনি বলেছেন, ব্রিটিশদেরকে যদি পরাভূত করতে হয়, ব্রিটিশদেরকে যদি পরাজিত করতে হয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি ভেঙে দিতে হয়, তাহলে একমাত্র উপায় হবে অসহযোগিতা। সেজন্যই 1920 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম আন্দোলন সেটা শুরু হয়েছিল, সেটা ছিল অসহযোগ আন্দোলন। দেখো, পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। অসহযোগ আন্দোলন কি? এটা যার বিভিন্ন পার্টগুলো আছে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে দাও। অসহযোগ আন্দোলন কি? এই আন্দোলন কিভাবে প্রসারিত হয়? বিভিন্ন সামাজিক গোষ্ঠী কিভাবে অসহযোগিতার ধারণাকে গ্রহণ করে? অসহযোগ আন্দোলন কি? এই আন্দোলন ভারতে কিভাবে প্রসারিত হয় এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী কিভাবে গান্ধীজির এই অসহযোগ আন্দোলনের যে ধারণা সেটা কিভাবে গ্রহণ করে? আমি আমার বিগত ক্লাসগুলোর মধ্যে বলেছিলাম এই আন্দোলনের 3টি ধারা আছে, অর্থাৎ একটি হলো শহরে এই আন্দোলনের চরিত্র, গ্রামীণ এলাকায় এই আন্দোলনের চরিত্র এবং বাগিচাগুলিতে এই আন্দোলনের চরিত্র। এই যে 3টি পয়েন্ট আছে বইতে, সেই 3টি পয়েন্ট দিয়েও কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, অথবা এই শুধু অসহযোগ আন্দোলনের উপরেই একটা প্রশ্ন হতে পারে। যদি অসহযোগ আন্দোলনের উপর পুরোটা প্রশ্ন হয়, তাহলে ওই যে 3টি ধারা ওইটা থেকে নিয়ে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে পয়েন্ট জুড়ে দিতে হবে। আর যদি ওই 3টি ধারা আছে, 3টি ধারা সেপারেট ভাবে যদি প্রশ্ন হয়, তাহলে মূলত ওই জায়গাগুলোকে তোমার লিখতে হবে। দেখো তাহলে অসহযোগ আন্দোলন কি? আমি বললাম, একটু আগে বললাম যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসহযোগিতা করাকে আমরা যারা ভারতীয়রা বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলাম, ব্রিটিশের আন্ডারে, ব্রিটিশদের অধীনে, ওনাদের বিভিন্ন কোম্পানিতে, ওনাদের আদালতে, ওনাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম, সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। অসহযোগিতা করব, অর্থাৎ সহযোগিতা করব না। অসহযোগিতা মিন্স নন কোঅপারেশন। এই নন কোঅপারেশনের মাধ্যমে আমরা ব্রিটিশদেরকে আমাদের ভারতবর্ষ মধ্যে যে সাম্রাজ্যবাদ সেটাকে ভাঙতে পারবো, এটা গান্ধীজির ধারণা ছিল। তাহলে উনি বললেন, উনি আপিল করেছিলেন সমস্ত অংশের মানুষের কাছে এই অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য। দেখা যায় কি এই আন্দোলনে যোগদান করেছিল বিভিন্ন অংশের মানুষ। 3টি ধারা, আমি একটি ধারা করে আমি আলোচনা করছি। প্রথমটি হলো শহরে এই আন্দোলনের চরিত্র। শহরে শহরের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে তোমাদের মতো ছাত্রছাত্রীরা তোমরা পড়াশোনা করতে, তৎকালীন সময়ে ছাত্রছাত্রীদেরকে বলা হলো তোমরা বিদ্যালয় পরিত্যাগ করো, দেশীয় শিক্ষা গ্রহণ করো, ব্রিটিশদের বিদ্যালয়ে তোমরা পড়বে না। ছাত্রছাত্রীরা গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিল, উদ্বুদ্ধ হয়েছিল, ওনারা বিদ্যালয় ত্যাগ করলো।
কলেজগুলোতে ছাত্রছাত্রীরা কলেজ ত্যাগ করলো। বিদ্যালয়গুলোতে যে শিক্ষকরা ছিলেন আমাদের মতো, যারা পাঠদান করতেন, সে শিক্ষকরা ওনাদের পেশা, অর্থাৎ যে শিক্ষকতার পেশা, সে শিক্ষকতার পেশা পরিত্যাগ করলেন। বিভিন্ন কলেজগুলোতে অধ্যাপকরা পেশা পরিত্যাগ করলেন। বিভিন্ন আদালতের মধ্যে যে ভারতীয় আইনজীবীরা ছিলেন, ওনারা ওনাদের পেশা পরিত্যাগ করলেন, আদালত ছেড়ে দিলেন। বিভিন্ন ব্রিটিশ কোম্পানিতে যে ভারতীয়রা চাকরি বাকরি করতেন, সেগুলো ছেড়ে দিলেন। শহর এলাকার মানুষ ব্রিটিশ থেকে আমদানিকৃত, ব্রিটেন থেকে আমদানিকৃত যে সমস্ত সস্তা মূল্যের জিনিসপত্র, সেগুলোকে ব্যবহার করা ছেড়ে দিলেন। গান্ধীজির ডাকে বিপুল পরিমাণ সাড়া পড়ল, কিন্তু দেখা যায় কি 1 থেকে 2 বছরের মধ্যেই আবার মানুষদের মধ্যে সেই ধারণা বোধ জন্মাতে লাগলো, গান্ধীজির ডাকে আমরা তো সব ছেড়ে দিলাম, কিন্তু দেশীয় বিদ্যালয়, দেশীয় আদালত, দেশীয় উৎপাদিত বস্ত্র, সেগুলো হচ্ছিল না। ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছিল না, যার জন্য সেই শহরের মধ্যে সে আন্দোলন ধীরে ধীরে স্থিমিত হয়ে যায়। কারণটা হলো কি, আমরা প্রথম দিকে অসহযোগিতা করলাম, কিন্তু অসহযোগিতার ফল হয়েছিল ভারতবাসীদের জন্য মারাত্মক। ভারতীয়রা সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল না, যার জন্য ওনারা আবার পুনরায় ওনাদের যে কর্মক্ষেত্র, সেই জায়গার মধ্যে ওনারা ফিরে যেতে বাধ্য হন। শিক্ষকরা বিদ্যালয়ে ফিরে গিয়ে আবার শিক্ষকতার কাজে যোগ দেন, যেহেতু দেশীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। ছাত্রছাত্রীরা আবার বিদ্যালয়ে ফিরে যায়। উকিল ওনারা আবার আদালতে ফিরে আসেন। এমন করে শহরের মধ্যে এই আন্দোলন ধীরে ধীরে স্থিমিত হয়ে যায়। এবার দেখা যায় এটার মধ্যে দ্বিতীয় ধারা, সেটা হলো গ্রামাঞ্চলে এই বিদ্রোহ। আমি উদাহরণ দিয়েছিলাম অবধ কিষাণ সভা, মনে আছে কিনা তোমরা একটু দেখে নাও। অবধ কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার উদ্যোগে? জওহরলাল নেহেরু। স্যার আমি মাঝখানে একটা কথা বলছি, ঠিক আছে? আশা করি স্যার যেভাবে বুঝাচ্ছে তোমরা বুঝেছো, বা যারা বোঝোনি তারা নিশ্চয়ই এখন ফোনও করতে পারো, এবং টিভি স্ক্রিনে যে নম্বরটা আছে 8258936928, এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো এবং স্যারের সাথে ডিসকাস করতে পারো। এবং স্যার আজকে ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করেছে, সেই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই তোমরা স্যারের কাছে বলতে পারো। আমি অনুরোধ করবো স্যারকে আবার কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ জুয়েল। এবার দেখ না, গ্রামাঞ্চলে যে বিদ্রোহ, সন্ন্যাসী বাবা রামদেব, সন্ন্যাসী বাবার রামচন্দ্র, যিনি আগে পূর্বে উনি ফিজিতে উনি বাগিচা শ্রমিক হিসেবে কাজ করতেন, উনি ফিরে এসে অবধে উনি কিষাণদের অর্থাৎ কৃষকদের উনি নেতৃত্ব প্রদান করছিলেন। নমস্কার, কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? কোন স্কুল থেকে বলছো? আমি বিশাল বলছি ভাই। টিভি ভলিউমটা আগে কমিয়ে কথা বলো। হ্যালো, টিভির ভলিউম কমিয়ে কথা বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলতে পারো, কোনো প্রশ্ন থাকলে তুমি স্যারের কাছে বলতে পারো। হ্যাঁ বলো বলো। না স্যার, অসহযোগ আন্দোলন বলতে কি জিনিসটা বুঝতে পারি আমি। অসহযোগ আন্দোলন সেটা হলো, গান্ধীজি বলেছিলেন যে ভারতে ব্রিটিশরা আছে, ইংরেজরা আছে ভারতীয়দের সহযোগিতার ফলে। তাহলে গান্ধীজি বললেন যে ভারতের মধ্যে যদি আমরা ব্রিটিশদেরকে অসহযোগিতা করতে শুরু করি, নন কোঅপারেশন, ব্রিটিশদের কাজে আমরা ভারতীয়রা যদি সহযোগিতা না করি, তাহলে অচিরেই 1 বছরের মধ্যেই ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভেঙে পড়বে। এই যে একটা স্ট্র্যাটেজি, এই যে একটা লক্ষ্যমাত্রা নিয়ে গান্ধীজি শুরু করেছিলেন ওনারা যে আন্দোলন, সেটাই ছিল অসহযোগ আন্দোলন। তাহলে দেখো, যেটা বলছিলাম, গ্রামাঞ্চলে এই বিদ্রোহের
ধারা কেমন ছিল? 1920 খ্রিস্টাব্দে অক্টোবর মাস নাগাদ অবধ কিষাণ সভা, খুব গুরুত্বপূর্ণ, তোমরা লিখে নাও, 1920 মান্থ অফ অক্টোবর, 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে অবধ কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল বাবা রামচন্দ্র এবং জওহরলাল নেহেরুর উদ্যোগে। তাহলে দেখা যায় গ্রামাঞ্চলের মধ্যে কৃষকরা বিভিন্নভাবে ভূস্বামীদের দ্বারা অত্যাচারিত হতেন। কৃষকদেরকে বেগার খাটানো হতো, অর্থাৎ সারাদিন পরিশ্রম করিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। উপরন্তু কৃষকরা কর প্রদান করতে হতো সে ভূস্বামীদেরকে। এই যে প্রথা ছিল গ্রামাঞ্চলে, সেই প্রথার বিরুদ্ধে বাবা রামচন্দ্রের উদ্যোগে অবধ, বর্তমান উত্তরপ্রদেশে যেটা আছে, সে অবধে কৃষকরা সংঘবদ্ধ হয় এবং গান্ধীজির সেই অসহযোগ আন্দোলনে ওনারা যোগদান করেন। ওনারা ভেবেছিলেন যে গান্ধীজির এই আন্দোলনে আমরা যোগদান করলে ওনাদের উপর যে অত্যাচার হচ্ছিল ভূস্বামীদের দ্বারা, সে ভূস্বামীদের অত্যাচার লাঘব হবে, ওনারা কর দেওয়া থেকে রেহাই পাবেন। এছাড়া ওনাদের যে বেগার খাটানোর যে প্রথা ওনাদেরকে, সেই প্রথা থেকে ওনারা মুক্তি পাবেন। এই জন্যই সেই অবধের মধ্যে কৃষকরা, অর্থাৎ গ্রামাঞ্চলে এটা যে বিদ্রোহের আকার, ওনারা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। আরও একটি উদাহরণ আছে, সেটা হলো অন্ধ্রপ্রদেশের গুদেম পাহাড়ি অঞ্চল। গুদেম, তোমরা একটু লিখে নাও, অন্ধ্রপ্রদেশের গুদেম পাহাড়ি অঞ্চল, সেখানের মধ্যে গুদেম যে পাহাড়ি জায়গা আছে, সেই জায়গাতে একজন নেতা ছিলেন, নাম হলো আল্লুরি সীতারাম রাজু। আমি বলে দিচ্ছি, আল্লুরি, আল্লুরি সীতারাম রাজু। আল্লুরি সীতারাম রাজু উনি ছিলেন সেই গুদেম পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের নেতা। ওনার নেতৃত্বেও সেই গুদেম পাহাড়ি অঞ্চলের আদিবাসীরা গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। তার কারণটা কি? তার কারণটা হলো, হ্যাঁ ফোনটা নিয়ে নাও। নমস্কার, কে বলছো? হ্যালো হ্যালো হ্যালো, দুঃখিত, ফোনটা ডিসকানেক্ট করতে হচ্ছে। আমি আবারও বলবো কন্টিনিউ করার জন্য স্যার। ঠিক আছে, দেখো 1920 খ্রিস্টাব্দে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশের, বর্তমান অন্ধ্রপ্রদেশে যে গুদেম পাহাড়ি অঞ্চল, সেই জায়গার মধ্যে আদিবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কেন অংশগ্রহণ করেছিল? কারণ হলো ব্রিটিশরা, ফোনটা নিয়ে নাও। নমস্কার, কে বলছো? বলতে পারো। উপনিবেশিকবাদ কি? উপনিবেশিকবাদ সেটা হলো কলোনিয়ালিজম, ইংরেজিতে আমরা বলি কলোনিয়ালিজম, অর্থাৎ কোন একটি বিদেশি রাষ্ট্র যদি অন্য কোন রাষ্ট্রের অঞ্চল দখল করে সেই অঞ্চলকে নিজেদের সুবিধার্থে ওরা ব্যবহার করে অর্থনৈতিক কারণে, তখন সেটাকে বলা হলো উপনিবেশবাদ। কোন বিদেশি শক্তি যদি অন্য কোন রাষ্ট্রের ভূ সম্পত্তি দখল করে নিজেদের ব্যবহারের কারণে, অর্থনৈতিক কারণে মূলত সেটাকে গ্রহণ করে, ব্যবহার করে, সেটাকে বলা হলো উপনিবেশিকবাদ, ইংরেজিতে বলা হলো কলোনিয়ালিজম। তাহলে দেখো, তাহলে বন আইন, ব্রিটিশরা ভারতবর্ষের মধ্যে বন আইন চালু করেছিল। আদিবাসীরা ওদের ব্যক্তিগত কারণে ওরা বনে যেতে পারবে না, বন থেকে জিনিসপত্র আহরণ করতে পারবে না, সে আদিবাসীরা চিরাচরিতভাবে সে বনের উপরে ওরা নির্ভরশীল ছিল। দেখা যায় সেই আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে আদিবাসীরা সংঘবদ্ধ হয়েছিল ব্রিটিশ শক্তির
বিরুদ্ধে, সে বন আইনের বিরুদ্ধে ওরা প্রতিবাদে সামিল হয়েছিল। যদিও 1924 খ্রিস্টাব্দে আল্লুরি সীতারাম রাজুকে ওরা গ্রেপ্তার করে, ওরা হত্যা করে, কিন্তু এর আগে আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে আদিবাসীরা ইংরেজ শক্তির বিরুদ্ধে গেরিলা আন্দোলন সংগঠিত করেছিল। অনেক ব্রিটিশ সৈনিককে ওরা মেরেও ছিল, লুটপাট সংগঠিত করেছিল আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে। যাই হোক, 1924 খ্রিস্টাব্দে ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই আন্দোলন গুদেম পাহাড়ি অঞ্চলে স্তব্ধ হয়ে যায়, কিন্তু এখনও সেই জায়গার মধ্যে আদিবাসীরা আল্লুরি সীতারাম রাজুকে ওনাদের দেবতা হিসাবে পুজো করেন। তাহলে এটা ছিল গ্রামাঞ্চলে এই বিদ্রোহের ধরন বা ধারা। তৃতীয় যেটা আছে সেটা হলো বাগিচাগুলিতে এই বিদ্রোহের ধরন কেমন ছিল। গ নম্বর, বাগিচাগুলোতে আমি বলেছিলাম 1859 খ্রিস্টাব্দে 1859 খ্রিস্টাব্দে ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট 1859, ইনল্যান্ড INLAND ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট ব্রিটিশরা আমাদের দেশের মধ্যে লাগু করেছিল। ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট কোথায়? সেটা ছিল হলো বাগিচাগুলোর মধ্যে। 1 নম্বরের প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট ভারতে কখন লাগু হয়? 1859 খ্রিস্টাব্দে ভারতে ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট লাগু করা হয়েছিল এই বাগিচাগুলোতে। বাগিচা মানে কি? বাগিচাগুলো তোমরা যে চা বাগানগুলো দেখো, সেই চা বাগান, মূলত সেই চা বাগান, কফি বাগান, সেগুলোর মধ্যে। এই আইন অনুসারে ব্রিটিশরা বলে দেয় যে সমস্ত শ্রমিকরা বাগিচাগুলোর মধ্যে কাজ করছে সেই শ্রমিকরা কখনোই ওদের বাড়ি ঘরে যেতে পারবে না। দেখো তাহলে কি সাংঘাতিক আইন প্রবর্তিত হয়। 1859 খ্রিস্টাব্দে বলা হয়, অ্যাকর্ডিং টু দ্য ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট অফ 1859, the colonial power they said that no one of the plantation workers were able to go to their house, they can't leave the plantations, অর্থাৎ তারা কখনোই সে প্লান্টেশনগুলো অর্থাৎ বাগিচাগুলোকে কখনোই ওরা পরিত্যাগ করতে পারবে না, ছাড়তে পারবে না। সেই আইন অনুসারে এত কঠোর আইন যে বাগিচা শ্রমিকরা বংশ পরম্পরায় সেই বাগিচাগুলোর মধ্যেই থেকে যেতে হলো, কিন্তু ওনাদের নেটিভ সম্পর্কে, পিতৃভূমি সম্পর্কে ওনাদের যেটা গভীর টান ছিল, সেই পিতৃভূমিতে ওরা কখনোই যেতে পারত না। সেই আইনের প্রতিবাদে 1920 সালে যখন মহাত্মা গান্ধী সে অসহযোগ আন্দোলনের ডাক দেন, তখন সেই আইনের প্রতিবাদে ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট যেটা বললাম, সেই আইনের প্রতিবাদে বাগিচা কৃষির শ্রমিকরা যারা ছিল, যারা বাগিচা শ্রমিক, ওনারা সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বলা হয়ে থাকে যে গান্ধীরাজ এসে গেল, গান্ধীজির নেতৃত্বে আন্দোলন সংগঠিত হবে, আমরা আমাদের উপর যে কঠোর আইন লাগু করা হলো সে কঠোর আইন থেকে আমরা মুক্তি পেয়ে যাব, আমরা আমাদের সে পিতৃভূমিতে আমরা ফিরে যেতে পারবো। এটা ছিল ওনাদের মনের যে অভিলাষ, মনের যে আকাঙ্ক্ষা। যদিও বা ওনারা যখন বাগিচাগুলো ত্যাগ করে ওই সেই রেল স্টেশনে রেলের জন্য অপেক্ষা করছিলেন, তখন ওনাদের উপর ভীষণভাবে অত্যাচার নিপীড়ন সংগঠিত করেছিল ব্রিটিশ পুলিশ, যার ফলে ওনাদেরকে আবার সে বাগিচাগুলোর মধ্যে ফিরিয়ে আনা হয়েছিল। ওনারা সে বাগিচাগুলো ত্যাগ করে ওনাদের বাড়িঘরের মধ্যে ফিরে যেতে পারেননি। যাই হোক, তাহলে বাগিচাগুলোর যে শ্রমিকরা ছিল, সে শ্রমিকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ তথা এই আইনের ইনল্যান্ড এমিগ্রেশন অ্যাক্ট আইনের মাধ্যমে যেইভাবে ওনাদের উপর কঠোর
নির্দেশ জারি করে দেওয়া হয়েছিল ওনারা বাগিচা ত্যাগ করতে পারবেন না, এরই প্রতিবাদে কি হয়েছিল, ওনারা সে গান্ধীজির অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এটা ছিল তৃতীয় নম্বর ধারা। এবার দেখো এর পরের প্রশ্ন আমি চলে যাচ্ছি, চৌরি চৌরার ঘটনা কি? গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন মূলত চৌরি চৌরার ঘটনার জন্য। চৌরি চৌরার ঘটনা, ঘটনা কি? দেখো, অসহযোগ আন্দোলন মোটামুটি যখন একটা ভালো পর্যায়ে ছিল, মোটামুটি সফলতার একটা দোরগোড়ায় ছিল, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় 22 জন পুলিশ কর্মীকে উত্তেজিত জনতা থানার মধ্যে বন্দী করে আগুন লাগিয়ে দিয়েছিল এবং সেই আগুনে জ্বলন্ত জীবন্ত দগ্ধ হয়েছিল 22 জন পুলিশ কর্মচারী। এই যে ঘটনা, সেটা ছিল চৌরি চৌরার ঘটনা। অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের যখন একটা মিছিল চলছিল, সে অসহযোগ আন্দোলনের সমর্থনে উত্তরপ্রদেশের বর্তমান যে গোরক্ষপুর জেলা আছে, সেই জেলায় চৌরি চৌরা নামক যে স্থান, সেই চৌরি চৌরা নামক স্থানে নিরস্ত্র জনতার উপর পুলিশ কর্মী অতর্কিতে লাঠিচার্জ এবং গুলি নিক্ষেপ করেছিল। সেই নিরস্ত্র জনতা পুলিশের এই ঘটনার, পুলিশের এই কর্মকাণ্ডের প্রতিবাদে ওনাদের বিরুদ্ধে এটা প্রতিরোধ গড়ে তুলেছিল। 22 জন পুলিশ কর্মী ওরা সেই জায়গা থেকে পালিয়ে ওনাদের থানার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে। উত্তেজিত জনতা থানাকে সামনে থেকে তালাবদ্ধ করে সে থানার আগুন ধরিয়ে দিয়েছিল, যার ফলে 22 জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হয়েছিল। এইটি ছিল চৌরি চৌরার ঘটনা। এই ঘটনা যখন মহাত্মা গান্ধীর কানে পৌঁছায়, immediately Mahatma Gandhi, he called off the Asahayog means non-cooperation movement. When the incident of Chori Chora was listened by the Mahatma Gandhi, immediately Mahatma Gandhi called off or he stopped the non-cooperation movement. In that way, due to the incident of the Chori Chora, Mahatma Gandhi, he stopped his non-cooperation movement in India. এইভাবে চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধী ভারতে অসহযোগ আন্দোলনকে স্তব্ধ করে দেন। আজকে আমি এতটুকুই তোমাদের পড়ালাম। আশা করি স্যার আজকে ইতিহাসের যে টপিকটা নিয়ে আলোচনা করেছে, এছাড়াও বিগত কিছুদিন ধরে স্যার যেভাবে তোমাদের সামনে আলোচনা করেছে সেটা তোমরা খুব ভালো করে বুঝেছো, এবং যারা বোঝোনি তারা নিশ্চয়ই আমাদের যে ইউটিউব অথবা ফেসবুকের যে পেজ রয়েছে বা ফেসবুকের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। স্যারের যে পুরনো ক্লাসগুলো রয়েছে সেগুলিও তোমরা মনোযোগ সহকারে আবার দেখতে পারো। আজকের মতন আমাদের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে, কারণ ঘন্টা কিন্তু বেজে গেছে, সময়ের শেষ ঘন্টা। তবে পরবর্তী ক্লাসগুলিতে একদম মনোযোগ সহকারে শুনবে। তবে আজ এখানে শেষ করছি। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী নিয়ে নেন। নমস্কার। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন।
আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19 এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য
শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খোলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।